রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলিকে হাতে নিয়েছে সেগুলি 2022 সালের মধ্যেই শেষ করা হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজধানীর বনমালীপুরে টিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শীত বস্ত্র এবং শিক্ষণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি প্রশাসনিক কাজকে আরও গতিশীল করতে প্রতিবছর 30 জন টিসিএস অফিসার এবং 10 জন টিপিএস অফিসার নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। আজকে ত্রিপুরা নতুন মানসিকতা যাচ্ছে। আজকে এই অফিসার এই ইঞ্জিনিয়ার ত্রিপুরা ভাইরাস বিল্ডিং ত্রিপুরাতে চলবে, 14 তলা বিল্ডিং তৈরি করবে। আগে এই ইঞ্জিনিয়ারদেরকে বলে দেওয়া হতো ত্রিপুরাদের যে 5 তলার উপরে বিল্ডিং হবে না, এই অফিসাররাই সার্টিফিকেট করে দিত। আজকে এই অফিসাররা বলছেন না ত্রিপুরাতে 14 মঞ্জিলা বিল্ডিং হবে, 15 মঞ্জিলা হবে। অফিসার তো আমি দিল্লি থেকে আনিনি, সবাইকে নিয়ে কাজ করা, কাউকে না ছাড়া, ওর রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা। এখানে সমস্ত অফিসার আছে, আমার যতগুলি স্কিম আছে সবগুলি স্কিম 2022-এর মধ্যে, ডিসেম্বরের মধ্যে যা করব 22-এর মধ্যে করব। হর্নবিল উৎসবকে কেন্দ্র করে রাজধানীর হেরিটেজ পার্কের সামনে থেকে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট ও আগরতলা সাইকেল ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালির সূচনা করেন পিসিসিএফ ডক্টর ডি.কে. শর্মা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব সহ অন্য আধিকারিকরা। गुड एनवायरनमेंट के साथ साथ हमें जो है एक्टिविटीज़, अपनी जो हेल्दी एक्टिविटीज़ है वो कंटिन्यू रखनी चाहिए। और ये ग्रुप जो साइक्लोलिक्स ग्रुप है ये यहाँ से स्टार्ट करेगा और बारामूला तक जाएगा, मैसेज स्प्रेड करेगा कि कैसे हम जो है नेचर को कंजर्व करें और वाइल्ड लाइफ को कंजर्व करें, फॉरेस्ट को कंजर्व करें। और इस मैसेज के थ्रू हम सोचते हैं कि काफ़ी लोग इसके साथ जुड़ेंगे और मतलब पूरे स्टेट में, पूरे कंट्री में फैलेगा। সদর মহকুমা দাবা অ্যাসোসিয়েশনের উদ্যোগে লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হয় স্কুল দাবা প্রতিযোগিতা। অনূর্ধ্ব 7, 9, 11, 13, 15 এবং 17 এই বয়সভিত্তিক বিভাগগুলিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট 86 জন প্রতিযোগী এতে অংশ নিয়েছে। প্রতিটি বিভাগে 10 জন করে মোট 60 জনকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব দীপক সাহা। এই স্কুল চেসে আজকে আমাদের আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 6টা ক্যাটাগরিতে আমাদের 10টা করে প্রাইজ থাকছে, ফার্স্ট থেকে 10th অবধি, মানে আমাদের 60 প্রাইজ। তো দেখা যাচ্ছে আমাদের ক্যান্ডিডেট মানে প্রতিযোগী হচ্ছে 56, তার মানে মোটামুটি সবাই প্রাইজ পেয়ে যাবে। আমরা বাচ্চাদের এনকারেজ করার জন্য সেটা করি, যেন কেউ খালি হাতে ফিরে না যায়। এটা তাদের একটা মনস্তাত্ত্বিক মানে অ্যাডভান্টেজ দেয়, খেলাটার প্রতি আগ্রহ বাড়ায়। দক্ষিণ জেলার জেলা বন আধিকারিকের প্রধান কার্যালয় ভবনের উদ্বোধন হয়েছে। বিলুনিয়া ত্রিপুরা বাজার এলাকায় বন আধিকারিকের প্রধান কার্যালয় উদ্বোধন করেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। 55 লক্ষ টাকা ব্যয়ে 2 কানি জায়গা জুড়ে এই ভবনটি তৈরি করা হয়। বনমন্ত্রী নবনির্মিত ভবনের সামনে বৃক্ষরোপণ করেন। গত 3 বছর আমরা অনেক কাজ করে যাচ্ছি, কিন্তু বিলুনিয়া একটি আমাদের অনেক উদাহরণ আছে। কারণ বিলুনিয়া সাব ডিভিশন আমাদের অনেক গর্ব ইতিহাস। এখানে জনগণ, এখানে লোক অনেকগুলো সমাজ চিনি, young student communities, everything is involved together. Then only the forest can maintain and develop. কারণ আমরা জানি যে রাজ্যে ওখানে প্রায় 60-70% আমাদের ফরেস্ট এরিয়া আছে, এটাকে আমরা রক্ষা করতে হবে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে 150 আসন বিশিষ্ট ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, রাজ্যের 50,000 হেক্টর জমিতে রাবার বাগান করা হবে। রাবার চাষীদের ব্যাংক থেকে ঋণ দেওয়ার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলে রাবার ভিত্তিক শিল্প স্থাপনে আত্মা 1100 কোটি টাকা খরচ করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নতুন শিক্ষানীতির প্রসঙ্গ তুলে ধরেন। माननीय प्रधानमंत्री जी ने नेशनल एजुकेशन पॉलिसी लाया। वास्तव में क्या होगा, कोई भी बच्चा जब MBA करता है
उसके मन में क्या आता है? वो कुछ करना चाहता है, साथ साथ तो रोजगार नहीं चाहते। तो वोकेशनल कोर्स साथ करना है मेन कोर्स के साथ, और इसके माध्यम में एक स्वनिर्भरता मानसिकता, परनिर्भरशील मानसिकता से निकलना। अरे कोई भी व्यक्ति सक्सेस नहीं हो सकता जब तक उसके अंदर कॉन्फिडेंस लेवल डेवलप ना हो। 1100 करोड़ रुपया आत्मा इन्वेस्ट करेगी इनमें। मैक्सिमम इन्वेस्टमेंट की रबर प्लांटेशन त्रिपुरा में ही ज्यादा, नॉर्थ ईस्ट में सेकंड लार्जेस्ट रबर प्रोड्यूसर त्रिपुरा में 50,000 हेक्टर जमीन में रबर प्लांटेशन किया जाएगा, और उसमें 7 साल तक जो भी लगाएगा उसको इंटरेस्ट नहीं देना पड़ेगा। बैंक के माध्यम से उनको लोन दी जाएगी। लोन की किस्तें भी 7 साल तक उनको नहीं देना पड़ेगा। 7 साल में मैंने रबर जब उससे निकलना शुरू होगा रस, तब वो जाके बैंक के किस्तें देना शुरू करेगा, वो भी इंटरेस्ट फ्री। 7 साल तक उसको मदद करेगा। इसके लिए 1100 करोड़ रुपया, और साथ ही साथ अभी जो रबर प्लांटेशन है उसको वैल्यू एडिशन कैसे किया जाता है, उसके लिए 100 करोड़ रुपया खर्चा कर 100 करोड़ रुपया खर्चा करेगा। রাজ্যে একটি আয়ুর্বেদিক কলেজ এবং একটি ডেন্টাল কলেজ স্থাপনের জন্য প্রস্তাব পাঠাবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। আজ নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেন। তিনি বলেন, দক্ষিণ ত্রিপুরায় বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস করার পরিকল্পনা রয়েছে। तो हम एक और छात्रावास यहाँ इसी कैंपस में बनाएंगे। उसके साथ साथ हमारे 2 मल्टी स्टोरी फ्लैट बनेगी यहाँ के कर्मचारियों के लिए, हमारे शिक्षक के लिए, फिर हमारे नॉन टीचिंग स्टाफ के लिए भी। जब हमने देखा कि त्रिपुरा यूनिवर्सिटी में कौन कौन से कॉलेज है, तो यहाँ पर मेडिकल कॉलेज 2 है, इंजीनियरिंग कॉलेज है, लेकिन यहाँ अभी तक आयुर्वेदिक कॉलेज खुला नहीं है। पूरे त्रिपुरा राज्य में आयुर्वेदिक कॉलेज खुला नहीं है। तो हम इस पर सोच रहे हैं कि हम जल्दी एक प्रपोजल बनाएंगे, फिर हम भारत सरकार के शिक्षा मंत्रालय को भेजेंगे, और आयुर्वेदिक कॉलेज त्रिपुरा यूनिवर्सिटी का एक एफिलिएटेड कॉलेज बना करके खोलने के लिए प्रयास में हम लगे हैं। उसके अलावा फिर हमारे त्रिपुरा में डेंटल कॉलेज भी नहीं है, तो हम त्रिपुरा यूनिवर्सिटी के अंतर्गत अपने त्रिपुरा राज्य सरकार से सहयोग लेकर एक डेंटल कॉलेज का भी प्रपोजल हम रखने जा रहे हैं। साथ साथ त्रिपुरा यूनिवर्सिटी में इतने विद्यार्थी पढ़ते हैं 4102, उनके लिए मात्र एक छोटा सा प्लेग्राउंड है। हमें और प्लेग्राउंड भी चाहिए, तो उसके लिए भी हम नया भूमि लेंगे, और जहां पर हम कोशिश करेंगे कि हमारे विद्यार्थियों को खेलने के लिए हम दूसरा अभी और एक प्लेग्राउंड हम बनाएंगे। फिर स्टेडियम भी नहीं है, तो उसके लिए भी हमें प्रपोजल तैयार करना है, कर रहे हैं। हमारा फिजिकल एजुकेशन डिपार्टमेंट और स्पोर्ट्स से हम सहयोग ले करके एक इंडोर स्टेडियम का भी हम प्रपोजल जल्दी ही नॉर्थ ईस्टर्न काउंसिल को देने वाले हैं। इस तरह हमें और कई काम करना बाकी है इस त्रिपुरा यूनिवर्सिटी को आगे बढ़ाने के लिए। বসন্ত পঞ্চমী, বাগদেবী সরস্বতীর পুজো। সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অঞ্জলি প্রদান করতেও দেখা গেছে। বিভিন্ন বাড়িঘরেও শাস্ত্র মেনে আজ পূজিত হয়েছেন দেবী সরস্বতী। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সরস্বতী পূজায় অংশ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি সরস্বতী পূজায় পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এত বড় দিন, আর আমি অত্যন্ত ভাগ্যবান যে আজকের দিনে ত্রিপুরা ইউনিভার্সিটিতে একটা 150 বেডের যে বয়েজ হস্টেল তার শিলান্যাস করার আমার সুযোগ হয়েছে। আর তার কারণে ইউনিভার্সিটিতে আমি স্টুডেন্টদের সঙ্গে এবং সরস্বতী পূজা আশীর্বাদ নেওয়ার সুযোগ পেয়েছি। আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা আশা করি, আশ্বাস করি যে আমার সমস্ত ত্রিপুরার স্টুডেন্টরা রয়েছে, সে অঙ্গনবাড়ি থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত সবাই যে বিদ্যা বুদ্ধির জন্য আজকে প্রার্থনা করবে, মা সরস্বতী তাদের কল্যাণ করবে, এবং যে আমাদের বৈভবশালী ত্রিপুরা নির্মাণে আমাদের স্টুডেন্টরা বড় ভূমিকা পালন করে। গোমতী জেলার মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনের পর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি ঘুরে দেখেন তিনি, কথা বলেন চিকিৎসকদের সাথে। পরে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক বলে মুখ্যমন্ত্রী আখ্যায়িত করেন। অনুষ্ঠানে শুভ সূচনা
माननीय प्रधानमंत्री जी কিছুদিন আগে কেন্দ্র বাজেট পেশ করেছেন কি করোনার যে প্রাদুর্ভাব শুধু ভারতে না পুরো দুনিয়াতে ও তাতে বিশ্বের ইকোনমি লোকসান হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ সমস্ত কাজকর্ম বন্ধ ছিল লকডাউন ছিল বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ ছিল ভারতীয় ইকোনমিস্টরা কল্পনা করেছেন অ্যাসেসমেন্ট করেছেন যে ভারতের ইকোনমি -30 চলে যাবে যখন এবার বাজেট পেশ হলো তারাকে ইকোনমি সার্ভে পেশ করা হলো তাতে অনুমান করা হয়েছে ভারতবর্ষের ইকোনমি 11% এর উপরে গ্রোথ হতে পারে করোনা টিকাকরণের দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া আগরতলা গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয়েছে। আজ দ্বিতীয় ডোজের টিকা নেন NHM এর মিশন ডাইরেক্টর সিদ্ধার্থ জয়সওয়াল। তিনি বলেন, প্রথম পর্যায়ে রাজ্যে 80% বেশি টিকাকরণ করা হয়েছে। কেন্দ্রীয় গাইডলাইন এলে আগামী মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে সাধারণ জনগণকে টিকাকরণ করা হবে। গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ 88 জনকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। 80% से ज़्यादा हो गया है, उसमें त्रिपुरा सेकंड नंबर पर है और फील्ड लेवल वर्कर्स फेज़ 2 में 45% से ऊपर हो गया है। तो उसमें भी त्रिपुरा जो है टॉप 5 स्टेट्स में है ऑल इंडिया। सेकेंड डोज का जो हम लोग टारगेट सेट कर रहे हैं उसमें हम लोगों का परसेंटेज जैसा कि आपने बताया 85% है, लेकिन अभी कवरेज लगभग 10 से 15% का ही है। लेकिन समय के अभी जस्ट शुरुआत हुआ है, 13 तारीख से सेकेंड डोज शुरुआत हुआ है, 13-14 छुट्टी पड़ गया था, उसमें भी डिस्ट्रिक्ट ने सेकेंड डोज का शेड्यूल किया था। तो समय के साथ अगले जैसे जैसे शेड्यूल होता है वैसे वैसे हम लोग सेकेंड डोज का भी टारगेट अचीव कर लें। अभी तक कोई ऐसा इसमें कोई ऑफिशियल कोई कम्युनिकेशन नहीं आया है, लेकिन ऐसा अनुमान लगाया जा रहा है कि मार्च सेकेंड वीक थर्ड वीक में ऐसा शुरुआत किया जा सकता है। तो लेकिन इसके बारे में अभी तक कोई ऑफिशियल कम्युनिकेशन नहीं है। পশ্চিম জেলার আরক্ষা কর্মীদের মধ্যে প্রায় 3000 জনকে করোনার টিকাকরণ করা হয়েছে। পশ্চিম জেলার ডিআর এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অরুণ লাল দাস এ তথ্য দেন। দুটি সেশন সাইটে গত 8 ফেব্রুয়ারি থেকে টিকাকরণ শুরু হয়। টিকা নেওয়ার পর পুলিশ কর্মীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন। আমাদের এখানে 2টা সেন্টার আছে, পুলিশ হসপিটালে এবং একটা অফিসার্স মেস। 2টা সেন্টারে মিলে এখন পর্যন্ত প্রায় 3000, অল্প এদিক সেদিক হতে পারে, প্রায় 3000 লোকের ভ্যাকসিনেশন হয়ে গেছে। পুলিশ এবং টিএসআর মধ্যে ব্যাপক সারা এখানে। ভ্যাকসিনেশন নেওয়ার পর আধা ঘন্টা অবজারভেশন রাখি আমরা এখানে, অপেক্ষা করে আধা ঘন্টা পর চলে যায় সবাই। এখন পর্যন্ত কোনো কারোর অসুস্থ হয়েছে বা কোনো রিপোর্ট নেই আমাদের কাছে। উৎসাহ একদম ব্যাপক। আমরা অক্ষণ নিছি, কোনো অসুবিধা তো দেখা যেতেছে না, এবং আমি এটা আশা করবো আর সবাইরও কইমু আইয়া যাতে নেয়, এটা না কোনো অসুবিধা নাই। গভর্নমেন্ট যেহেতু আমাদেরকে এত ওয়েলফেয়ার দিছে, এটা মানে আমরা নেওয়ার মনে করি আমি প্রয়োজন, দরকার, ভালো সবার জন্য। इंजेक्शन लेने से बहुत अच्छा लगा और मैं सभी आदमी को बोल रहा हूँ, आप लोग अपना बारी का इंतजार करते हुए आके इंजेक्शन ले लीजिए। बहुत अच्छा है, बहुत अच्छा महसूस कर रहा हूँ। हाँ, ভ্যাকসিন নিয়েছি। না না, ভালো লাগে, ভালো, কোনো প্রবলেম নাই। না, তারা তো ভ্যাকসিন নিতে হইব প্রত্যেকেরই। কোভিড-19 প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া দক্ষিণ জেলায় শুরু হয়েছে। গত 16 জানুয়ারি যারা প্রথম ডোজের টিকা নিয়েছিলেন তারাই দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন। বিলোনিয়া জেলা হাসপাতালে করোনা টিকাকরণের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ চন্দ্র নম জানিয়েছেন, করোনার টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বিএসএফ জওয়ানদেরও ধাপে ধাপে টিকা দেওয়া হবে প্রথম বলে তিনি রাউন্ডে জানান। হেলথ কেয়ার ওয়ার্কার আমাদের টার্গেট ছিল 5294, আর তার মধ্যে আমরা করতে পেরেছি 4497 জন, এবং সেখানে আমাদের পার্সেন্টেজ ছিল 88%। তা আমরা আমাদের যতগুলো সেন্টারের মধ্যে সেটা করেছি, কোথাও কোনো অ্যাডভার্স যে রিয়াকশান, সেই সিরিয়াস রিয়াকশান আমরা কোথাও পাইনি। আর দ্বিতীয় রাউন্ডে আমরা 2 দিন এখানের মধ্যে আমাদের সেশন করেছি। প্রথম দিন আমরা 172 জনকে আমরা টার্গেট রেখেছিলাম, সেখানে 86% আমরা করতে পেরেছি। আর দ্বিতীয় দিন অর্থাৎ 15 তারিখ 212 জনকে আমরা টার্গেট রেখেছি, এবং সেখানের মধ্যে 85% আমরা অ্যাচিভ করতে পেরেছি। এখন আজকে থেকেও অন্যান্য সেন্টারের মধ্যে সেই ভ্যাকসিনেশন সেকেন্ড ডোজ হেলথ কেয়ার ওয়ার্কারের জন্য এটা চলছে। ঊনকোটি জেলায় কোভিড-19 টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধারা যারা প্রথম ডোজের টিকা নিয়েছিলেন তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
আমাদের এখানে আজকে সেকেন্ড ডোজ শুরু হচ্ছে, যেটা আমরা গত 16 তারিখ এবং 18 তারিখ নিয়েছি। আজকে আমাদের সেশন হবে সেকেন্ড ডোজ ভ্যাকসিন। তো আমিও নিজেই 18 তারিখ নিয়েছিলাম এবং তাতে আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। ভ্যাকসিন যে কোভিড ভ্যাকসিন নিয়েছি, এবং সবাইকে বলবো যে কোভিড থেকে রক্ষা পাওয়ার জন্য এই ভ্যাকসিনটা নেওয়াই খুব জরুরি। 16 তারিখে আমি কোভিড ভ্যাকসিন নিয়েছিলাম, আমার কোনো প্রবলেম হয়নি। এতদিন আমি ডিউটিতে ছিলাম, সব কিছু মানে ঘরের বা বাইরের সব কাজই আমি নর্মালি করতে পেরেছি। আজকে আমি সেকেন্ড ডোজ নিলাম, তো নেওয়ার পরে এখন পর্যন্ত আমার কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ ভালো আছি। আমি চাই যারা এখনো ভ্যাকসিন নেননি, ভয়ে আপনারা ভ্যাকসিন থেকে দূরে থাকবেন না, শুধু শুধু নিজের জীবনকে সংকটাপন্ন করবেন না, সবাই ভ্যাকসিন নিন। খোয়াই জেলার 13টি স্বাস্থ্যকেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। খোয়াই জেলা হাসপাতালের ভ্যাকসিনেশন সেন্টারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন গ্রহণ করেন। খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার জানিয়েছে, প্রথম ডোজ নেওয়ার পর কোনো সমস্যা হয়নি, তিনি দ্বিতীয় ডোজও গ্রহণ করেন। অন্যদিকে করোনার প্রথম ডোজ নেওয়ার পর কোনো সমস্যা হয়নি বলে জানান স্বাস্থ্যকর্মী অঙ্কিতা বিশ্বাস। আমি ফার্স্ট ডোজ ভ্যাকসিন 19 জানুয়ারি 2020-তে নিলাম। আমার ফার্স্ট ডোজ নেওয়ার পরে কোনো প্রবলেম হয়েছে না। এখন আইসি আমি সেকেন্ড ডোজ নিতে। এখন অবধি আমার কোনো শারীরিক সমস্যা হইতেছে না, সব কিছু ঠিকঠাক আছে। তো সাধারণ মানুষ যারা আছে সবাইরে আমি এটাই কমু যে ভ্যাকসিনটা নিয়ে আনেন, আপনারা সবারই ভালো হইব। আজকে আমি আমার সেকেন্ড ডোজ নিলাম। ফার্স্ট ডোজ নেওয়ার সময় আমার কোনো অসুবিধা হয়নি, আজকে কোনো অসুবিধা হয়নি। তো আমি সবার কাছে একটা আবেদন করব, অন্তত আমাদের ডিস্ট্রিক্টের কথা আমি বলছি, আমাদের ডিস্ট্রিক্টের প্রত্যেকে যারা বাদ গেছেন তারা ভ্যাকসিনটা নিয়ে নিন। এই ভ্যাকসিনের কোনো অসুবিধাই নেই, কোনো অসুবিধা হবেও না। এখন পর্যন্ত আমরা যে ভ্যাকসিনগুলো দিয়েছি সারা ডিস্ট্রিক্টে কারো কোনো অ্যাডভার্স রিয়াকশন হয়নি। সুতরাং আপনারা নির্দ্বিধায় ইঞ্জেকশনগুলো নিয়ে নিতে পারেন। দক্ষিণ জেলার সাবরুম মহকুমায় 5টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাবরুম জাতীয় সড়কের পাশে ডলুবাড়ি থেকে কাঁঠালছড়ি হয়ে দুর্গানগর যাওয়ার 11 কিলোমিটার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই সড়কটি নির্মাণে ব্যয় হবে 14,56,00,000 টাকা। এছাড়াও মুখ্যমন্ত্রী কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে উপজাতি ছাত্রী নিবাস, সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে একটি জিম সেন্টারের উদ্বোধন করেন। সাবরুম মেলার মাঠে অটল বিহারী বাজপেয়ী মুক্ত মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরেন। সাবরুমকে এখন দুনিয়া চেনবে, মানে সাবরুম বাণিজ্যিক কেন্দ্র হয়ে যাচ্ছে। আমি আগেও বলেছি আরেকটি কার্যক্রমে সাবরুমে, যে সাবরুম কমসে কম 2.5 থেকে 3 লাখ মানুষের রোজগার দেবে, সেই জায়গা সাবরুম চলে যাচ্ছে বন্ধুরা। 2.5 থেকে 3 লাখ লোকের রোজগার। আজকে গ্রাজুয়েট ছেলে বাসের বোতল বিক্রি দুবাইতে করে, আজকে গ্রাজুয়েট ছেলে বাসকরলের বিস্কিট তৈরি করে বাজারে বিক্রি করে। আজকে ত্রিপুরা কুইন পাইনাপল MA পাস করা ছেলে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যায়। ত্রিপুরা সেই দিশাতে চলে গেছে। সোনামুড়া মহকুমা ভিত্তিক জারিসারি উৎসব স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হয়। সোনামুড়া মহকুমা ওয়াকফ বোর্ড এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত জারিসারি উৎসবের উদ্বোধন করেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি গ্রাম বাংলার সংস্কৃতি, পরম্পরা ও ঐতিহ্যকে রক্ষার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, আমাদের গানগুলি বেঁচে থাকবে, লালন গীতি আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং আগামী প্রজন্মকেও সেই গানগুলি আমাদের মধ্যে মানবতা বোধ, যে আমাদের মধ্যে আমরা মানুষ, আমরা একটা জাতি, আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব হচ্ছে, মানবতা হচ্ছে সবচেয়ে সবার উপরে। সেই যে শিক্ষা সে আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, সেই উৎসবের সেই আজকের যে জারি সারি শুধু মাইনরিটি অংশের গান সেটা নয়, আমাদের সবের মনের আবেগ এবং অনুভূতির যে অনুষ্ঠান আপনারা অর্গানাইজ করেছেন, আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের সরকার সে কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা যতই আধুনিক হই, কিন্তু আমাদের পূর্বের বিষয়গুলিকে আমাদের ধরে রাখতে হবে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় আজ কৈলাসহরে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়। কৈলাসহর জেলা কর্মবিনিয়োগ অফিস চত্বরে আয়োজিত চাকুরি মেলায় প্রায় 3 শতাধিক চাকুরি প্রার্থী অংশ নেন। জেলা কর্মবিনিয়োগ আধিকারিক পিঙ্কু দাস জানিয়েছেন, 20টি পদের জন্য আজ ইন্টারভিউ নেওয়া হয়। এই 49টি জেলায়
ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কৈলাসহর অফিসে একটি জব ফেয়ার আয়োজন করেছি। আমাদের এই জব ফেয়ারে একটি প্রাইভেট অর্গানাইজেশন উপস্থিত থাকবেন এবং তাদের 20টি পোস্ট ভ্যাকেন্সি আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে। তো ইন্টারভিউটা আমার খুব ভালো লাগতো, তারা এরকম যেন আয়োজন করছে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের আওতায় যে এক্সচেঞ্জ অফিসে যে মানে জব ফেয়ার করছে, এটার জন্য আমরা খুবই আনন্দিত। প্লাস ভারত সরকার এই উদ্যোগ নিচ্ছে দেখিয়ে আমি ভারত সরকারকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসএফ ইস্টার্ন কমান্ডের উদ্যোগে আয়োজিত মৈত্রী সাইকেল র্যালিটি আজ আগরতলা এসে পৌঁছল। গত 10ই জানুয়ারি পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে সাইকেল র্যালিটি যাত্রা শুরু করে 2287 কিলোমিটার পথ অতিক্রম করে 17 জন সাইক্লিস্ট রাজ্যে এসে পৌঁছন আজ। এই উপলক্ষে আজ আখাউড়া সীমান্তে সাইক্লিস্টের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিএসএফ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার আব্দুল হাসনাত, মোহাম্মদ সাহারিয়া ইকবাল, বিএসএফ এর আইজি সুশান্ত কুমার নাথ এবং পদ্মশ্রী দীপা কর্মকার সহ বিজেপি এবং বিএসএফ এর বিভিন্ন আধিকারিকরা। The bond of friendship between these two countries. The crux of the objectives set for the rally is better relation across the border, which is the prime focus of both the border guarding forces. I wish a great success of this ongoing rally. At the same time, I also pray and hope that the aim of rally will be achieved, meeting the satisfaction of both the border guarding forces. That this special initiative will result in further strengthening our mutual trust and coordination between the two border guarding forces. In turn, it will further strengthen the ties between two friendly countries, India and Bangladesh. ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত চিত্র সাংবাদিকদের 3 দিনের কর্মশালার উদ্বোধন হয়েছে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি ফটো জার্নালিস্টদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ফটোগ্রাফি হলো ঐতিহাসিক দলিল। ভালো ফটোগ্রাফার তৈরি হওয়ার উপর তিনি জোর দেন। অনুষ্ঠানে রাজ্যের বরিষ্ঠ 3 জন চিত্র সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আমরা এর আগেও কয়েকবার এই ধরনের কর্মশালার আয়োজন করেছি। ফটোগ্রাফির সঙ্গে ত্রিপুরা রাজ্যের একটা নিবিড় সম্বন্ধ। সো ফটোগ্রাফি ইজ আ ভেরি ইন্টারেস্টিং আর্ট ফর্ম। এবং আজকাল দিনে সেটা আর্ট ফর্ম থেকে কি হয়ে গেছে, জার্নালিস্ট ফর্ম। কারণ লেখায় যা 2 পাতা 3 পাতা লাগে, 4 কলম 5 কলম লিখতে হয়, একটা ফটোগ্রাফ দিয়ে সেটা শেষ করা যায়। পিকচার অলওয়েজ স্পিক্স মোর দ্যান ওয়ার্ডস আমরা বলি। ইট ইজ অ্যান আপকামিং মিডিয়াম, আ ভেরি পাওয়ারফুল মিডিয়াম, আর নেসেসিটি। ফটো জার্নালিজম আছে, কিন্তু জার্নালিজমের লাক্সারি নয়, ইট ইজ বিকাম আ নেসেসিটি।
ইট ইজ বিকাম আ নেসেসিটি। ইট ইজ নো কি বলে লাক্সারি ছবি দেবো কি দেবো না, কিন্তু আমার ইচ্ছা, সেটা এখন কি হয়ে গেছে, ইট ইজ বিকাম এসেনশিয়াল পার্ট অফ জার্নালিজম। কারণ অডিও ভিজুয়াল মিডিয়াম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মিডিয়াম। ফেসবুকই বলুন বা হোয়াটসঅ্যাপই বলুন, দে আর অল অডিও ভিজুয়াল মিডিয়াম। আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি ভিডিও ক্লিপিং। ইউটিউব বলুন, ইটস এ ভেরি পাওয়ারফুল নাম, ইটস দ্য অডিও ভিজুয়াল মিডিয়াম। আস্তে আস্তে মিডিয়াম চেঞ্জ হচ্ছে, সেখানে ফটো জার্নালিজম ইজ আ ভেরি পাওয়ারফুল প্লেয়ার ইন দি জার্নালিস্টিক ওয়ার্ল্ড। পুরাতন আগরতলার কৃষ্ণমালা মঞ্চে মেগা পোষণ মেলা ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবির উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। শিশুদের পুষ্টির বিকাশের লক্ষ্যে এই ধরনের মেলার আয়োজন বলে তিনি জানান। গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের মধ্যে ফল ও দুধ বিতরণ করা হয়। পরে জিরানিয়া ICDS এর উদ্যোগে গৌধভারী ও অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাননীয় বিধায়ক মহোদয়ের কাছ থেকে হচ্ছে ছোট্ট শিশু। আজকে গরিব মানুষের জন্য যারা একটা ঘরে, এই ত্রিপুরা এক নতুন ত্রিপুরার চেহারা নিয়েছে। আজকে ত্রিপুরার দিকে দিকে সব দুয়ার খুলে গেছে, আলোয় আলোকিত হচ্ছে ত্রিপুরা, নিজের রোজগার বেড়েছে। আজকে আমরা ঋণের হাত থেকে বেঁচে এসেছি। আমরা নতুন করে ত্রিপুরাকে গড়তে চাই, যার জন্য সমাজের প্রত্যেকটি অংশের মানুষের জন্য। এখানে আপনারা জানেন স্বসহায়ক গ্রুপের মাধ্যমে মহিলাদের কি করে সাহায্য করা হয়, তারা নিজের পায়ে স্বাবলম্বী হচ্ছে। তাদের স্বাবলম্বনের মাধ্যমে বিভিন্নভাবে CDPOদের মাধ্যমে, তাদের ভাতার মাধ্যমে, তাদের বঞ্চিত যারা ছিল তাদের BPL এর বদলে PG কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য করার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি।